বন্ধুরা, আপনাদের অনুরোধেই আজ হাজির হয়েছি মা ছেলের নবম পর্ব গল্প নিয়ে। আমার ছেলে আরুণের চলাফেরা একদমই আমার কাছে ভালো লাগতেছে না। ও আমার কাছে কি যেন চায় এবং সারাক্ষণই আমাকে নজরে নজরে রাখে। না, ওকে আমি গত পরশুদিন বললাম, বাবা আরুণ, আমি কি তোমার বিয়ে শাদির ব্যবস্থা করব? নাকি শোনো, তোমার সে ছোটবেলার বন্ধু রিয়া হয়তো তোমাকে খুব পছন্দ করে, তাছাড়া ওর মা বাবাও তো চায় যে তুমি ওকে বিয়ে শাদি করে সেটেল হও। তো বাবা, আমাদের বাড়িটা তো একেবারেই ছোট বন্ধুরা, বুঝছেন, মানে এক রুম। আসলে ওর বাবা নেই তো। আর আরুণ এখন নবপুর শহরে চাকরি করে। ও একটা চাকরি পেয়েছে, এখনও চাকরিতে জয়েন করে নাই, আগামী মাসের 8 তারিখে জয়েন করবে। এখন আমাদের আসলে এক রুমেই, মানে আমাদের রুমটা অনেক বড় কিন্তু এক রুম, আর একটাই খাট। আমি আর আরুণ এখনও এক রুমেই শোই, এক রুমেই ঘুমাই আমরা। ও আগে ছোট ছিল কিন্তু এখন বড় হয়ে গেছে। সেদিন রিয়ার মা আমাকে বলতেছে, ভাবি আপনি ওকে বিয়ে দেন না কেন? আমার মেয়ের সঙ্গে ওকে বিয়ে দিয়ে আপনিও আমাদের বাসায় চলে আসেন। আরে আমাদের এত বড় বাসা, আমরা একা একা এখানে থাকতে পারি না। আপনি আসলে একটু গল্প গুজব করতে পারতাম, তাছাড়া ওরা ছোটবেলার ফ্রেন্ড, এটা আমাদের জন্য ভালো হতো। কিন্তু বন্ধুরা, ওকে বিয়ের কথা বললেই ও যেন বিষয়টাকে একেবারেই এড়িয়ে চলে। আসলে আমার কথা যেন একেবারেই শুনতে চায় না, সারাক্ষণ মানে না বোঝার ভান করে থাকে। কিন্তু ইদানিং আমি তার কিছু জিনিস লক্ষ্য করতেছি, যেমন সে আমার দিকে ড্যান ড্যান করে তাকিয়ে থাকে। মানে কেমন যেন মনে হয় যে বাহিরের পুরুষ, আমরা যখন বাজারে যাই না, দেখবেন অনেক পুরুষ মানুষ আছে, তারা এমন করে তাকিয়ে থাকে। মনে হয় তাদের তাকানো দেখে মানে আমাদেরকে আজ যত গিলেই খেয়ে ফেলবে চোখ দিয়েই, এরকম একটা অবস্থা। তো আরুণার চলাফেরা ইদানিং আমার কাছে একেবারেই ভালো লাগতেছে না। আমি হওয়ার সম্পর্কে মা হই, কিন্তু ও আসলে এরকমটা আমার সঙ্গে কি করে ভাবতেছে না, এভাবে আমি আর পারতেছি না। হ্যালো আমার কলিজার বন্ধুরা, সরি আমি আমার সম্পর্কে তোমাদেরকে বর্ণনা দিতেই ভুলে গেছি। বন্ধুরা, আমার নাম হচ্ছে ময়ূরী, আমি একটি গ্রামেই বসবাস করি। তো আমার আরুণ এখন তার চাকরি হয়েছে, সে একটা গভর্নমেন্ট জব পেয়েছে, আর এই জন্য তাকে যেতে হবে হচ্ছে নবপুরে। সেখানে সে একটা ম্যাসে বসবাস করে, একটা ম্যাসেই থাকে, বন্ধু বান্ধব আরও অনেকেই আছে তার সঙ্গে। সে আমার সঙ্গে ছেড়ে ইন্টারভিউ দিতে গেছে ওই জায়গাতে। গত 6 মাস ধরে সে নাকি ওইখানে চাকরি করে যাচ্ছে অন্য একটা প্রাইভেট কোম্পানিতে। পাশাপাশি সে পড়াশোনাও করতেছে, আবার সে সরকারি চাকরির জন্য ট্রাই করতেছে। তো যাই হোক, এটা তো আমার জন্য অনেক অনেক ভালো, তাই না? এদিকে আমার ছোটবেলার বান্ধবী, ঠিক আছে, আসলে সে খুবই ভালো মানুষ। আমার ছেলে হয়েছিল আর ওর মেয়ে হয়েছিল। ও তোমাদেরকে বলতে ভুলে গেছি বন্ধুরা, আসলে আরুণ ও কিন্তু আমার নিজের পেটে সন্তান না, ঠিক আছে? ও হচ্ছে আমার সতীনের ছেলে। আসলে আমার হাজব্যান্ড যে ছিল বিক্রম, ওনার আসলে প্রথম স্ত্রীর সন্তান এটা। কিন্তু ওনার প্রথম স্ত্রী আসলে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর ওকে বড় লালন পালন করার জন্য তখন একটা মায়ের দরকার ছিল, আর তখন আরুণের বাবা আমাকে বিয়েটা করে নেয়। তো আমিও আসলে উপায় ছিল না, কারণ আমিও অন্য একজনকে লাভ করতাম তখন। আসলে আমাদের একটা বয়সে যা হয় আর কি, যে অনেক ছেলেদেরকে আমরা পছন্দ করি, কিন্তু মনের মতো আসলে যাকে পছন্দ করি তাকে কিন্তু আমরা পাই না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা। যাই হোক, সে আমার কাছে কোনো সমস্যা না। তো আরুণের বাবাকে বিয়ে করার পর আসলে আরুণ আমার কাছেই মানুষ হয়েছে। তো আরুণের বাবাও খুব একটা বেশি দিন আসলে টিকে থাকতে পারেন নাই। তিনি আসলে ট্রেন গাড়ির একজন চালক ছিলেন, ঠিক আছে? তো একদিন ট্রেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে তিনি আসলে মারা যান। তখন থেকেই আরুণকে সংসারের দায়িত্ব নিতে হয়েছে। আর ওর বাবা যেহেতু সরকারি চাকরি করে, আমরা আসলে এককালীন অনেকগুলো টাকা পেয়ে যাই, যেই টাকা দিয়ে আমি আরুণকে ভালোভাবে পড়াশোনা করিয়েছি, স্কুলে কলেজে ভর্তি করিয়েছি। এখন সে চাকরি খুঁজতেছে। এখনও আমি ওর বাবার অনেক টাকা পাচ্ছি মাসের মধ্যে, এবং বছর শেষে একটা বড় একটা অ্যামাউন্ট দেয় আমাকে, যেহেতু সরকারি চাকরি, ঠিক আছে? আর ওর বাবা খুবই অল্প বয়সে আসলে মারা গেছে। আর বন্ধুরা, আমার বয়সটা বেশি হলেও হাই কিন্তু দেখতে এখনও নাদুস নদুস। যে কোনো 20 বছরের ছেলে থেকে 50 বছরের বুড়ো দেখলে আমাকে রীতিমতো তারা পাগল হতে বাধ্য। এরকমই আমি একজন মানুষ বলতে পারো। যাই হোক, তোমাদের সঙ্গে আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব একটি গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই আমার গল্প শুনে বলেন, আপু ভালো লাগতেছে বা খারাপ লাগতেছে। অনেকেই হুজুর আসেন এখানে কমেন্ট করে যে এগুলো ঠিক না বা ঠিক না। ভাই, আপনাকে তো কেউ বলে না এগুলো দেখতে। আমি আমার জীবনের একটা গল্প এখানে শেয়ার করতেছি। আমি চাই না যে মানুষ এইভাবে আর কখনো ভুল করুক,
ঠিক আছে? কারণ এখন আমাদের এই সমাজটা আসলে এমন হয়ে গেছে যে আমরা বোন, মা, চাচা, খালা আমরা কোনো কিছু দেখি না, সবার উপর আসলে ঝাঁপিয়ে পড়ি, পিসিমণি কোনো কিছু আমরা দেখি না। ঠিক আছে, যাই হোক, আজকের ভিডিওটা শুরু করতেছি বন্ধুরা। তোমরা যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে কোনো মজা পাবে না, তোমরা কিন্তু কোনো কিছুই বুঝবে না। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই গল্পটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। যাই হোক, তো আরুনের বাবা মোটামুটি এখনো বেতন পায়, ওনার টাকা দিয়েই আমি আসলে চলতেছি। কিন্তু বন্ধুরা, আমি যে গ্রামে থাকি, আসলে গ্রামে আমার বাড়িটা বেশ বড় না, অনেক আগের একটা বাড়ি, টিনের চাল দিয়ে তৈরি করা, আর ভিতরে একটাই মাত্র রুম, ঠিক আছে, ওই বেডরুম একটা, আর বাহিরে এক চাইলে আছে, সেই জায়গাতে আসলে আমাদের রান্নাঘর, কিচেন ঘর যেটা বলতে পারো, আবার রুমের এক পাশে হচ্ছে বাথরুম। ঠিক আছে, তো আরুন যখন ছোট ছিল তখন ওর বাবা আর আমি এই খাটেই শুতাম, আমরা এই খাটেই ঘুমাইতাম। ঠিক আছে, তখন তো আরুন ছোট ছিল, এত কিছু বুঝতো না, কিন্তু এখন আরুন অনেক বেশি বড় হয়ে গেছে, আর ও নবপুর শহরে বেশিরভাগ সময় কাটিয়েছে, সেখানে বন্ধুবান্ধব, ওর আত্মীয়ত্ব স্বজন সব কিছু ওই জায়গাতেই বেড়ে উঠেছে। যেহেতু আরুন সেখানে হোস্টেলে থেকে পড়াশোনা করেছে, আর ও চাকরিও পাচ্ছে নবপুর শহরে। যাই হোক, এখন কথা হচ্ছে, আসলে আমার একটা বান্ধবী ছিল, আমার বান্ধবী আমাকে প্রায় সময় বলতো, ওর নাম হচ্ছে তৃষা, ও আমাকে প্রায় সময় বলতো, বান্ধবী তোর যদি ছেলে হয় আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। ও রিয়া, আসলে আরুন আর রিয়া ওরা ছোটবেলার ফ্রেন্ড ছিল, ছোটবেলার খেলার সাথী ছিল। রিয়া আরুনকে অনেক পছন্দ করে, আরুনও রিয়াকে অনেক পছন্দ করে। ওদের বিয়ে আমরা ছোটবেলা থেকেই ঠিক করে ফেলেছিলাম। আর আরুনের মা বাবা তো, রিয়ার মা বাবা তো, তারা তো এখনো চায় যেন মানে আরুনের বিয়েটা যেন রিয়ার সঙ্গে যেন করা হয়, এরকম একটা কিছু। আমাকে কিছুদিন আগে মানে রিয়ার আম্মু আমাকে কল দিল, দিয়ে আমাকে বলতেছে, কিরে বান্ধবী ময়ূরী কেমন আছিস? তখন আমি বলতেছি, হে বান্ধবী তুই কেমন আছিস, তোর কি অবস্থা? তখন সে আমাকে এই কথা বলে, সে বলতেছে কি, শুনলাম আরুন নাকি নবপুরে চাকরি পেয়েছে। তখন আমিও বলে দিলাম, হ্যাঁ চাকরি তো পেয়েছে, কিন্তু এখনো জয়নিং হয় নাই, শুনেছি সামনের মাসের 8 তারিখে নাকি ওর জয়নিং হবে, আর আজকে তো মাত্র 22 তারিখ, এখনো অনেক সময়। আসলে সরকারি চাকরি তো অনেক কিছু দেখে শুনে তারপরে পরে আসলে চাকরি দেয়। তো তারপর বলতেছে যে এদিকে এই রিয়াও তো অনেক বড় হয়ে গেছে, পড়াশোনা করতেছে, তা আরুনের কি মনে আছে রিয়ার কথা? তখন আমি তাদেরকে বললাম, হ্যাঁ মনে থাকবে না কেন, অবশ্যই মনে আছে, আর এটা কি ভুলার কোনো কিছু নাকি, এটা তো অবশ্যই মনে আছে। তখন বলতেছে যে আসলে তুই আর এই গ্রামে ছোট ওই বাড়িতে ঘরে আর কতদিন থাকবি, চলে আয় না এদিকে। আর শোন, আমাদের এত বড় বাড়ি, এত বড় ফ্ল্যাট, এখানে আসলে আমাদের একা একা এমনিতেও আসলে মন ভরে না, তুই যদি আসলে তোর ছেলের সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিতি, তখন তো আমরা একসঙ্গে থাকতে পারতাম। আর দেখ, তোর ছেলে ছাড়া তো আর কেউ নেই, আমাদের বাড়িতে থাকতে পারতি, এখানে আলাদা আলাদা রুমে আমরা থাকতাম, গল্পগুজব করতাম, কত কিছু করতাম। হ্যাঁ, আমাদের বান্ধবীদের শৈশবের একটা গল্পও হতো। আরে রিয়ার বাবা তো মাঝে মধ্যেই তোর কথা বলে, চলে আয় না, আর আরনের সঙ্গে রিয়ার কথাটা বল, এখন তো ও চাকরি পেয়েছে, এখন তো আর ওর চলতে ফিরতে কোনো সমস্যা হবে না। আর এই কথা শোনার পর আমারও অনেক বেশি ভালো লাগছে। আসলে আমিও চাচ্ছিলাম, আসলে রিয়ার মতো মেয়ে হয় না, মেয়েটা দেখতে যেমন সুন্দরী তেমনি গুণবতী বলতে পারেন, রূপবতী যেমন তেমন গুণবতী, মানে সংসারে সব কাজ কাম একাই মেয়েটা সব কিছু সামলে নেয়। আর আমাকে তো এখনই শাশুড়ি মা বলে ডাকে, এর চাইতে সম্মানের আর কি আছে, আর কি হতে পারে বলেন তো? তো যাই হোক, আমিও রিয়ার মাকে বললাম, ঠিক আছে তাহলে রিয়ারে শুন, আরুন আসলে আমি আরুনকে বলবো, তারপর দেখি বিয়ের কথা আমার ছেলে কি বলে, কারণ এখন তো সে বড় হয়েছে, এখন তো তারও একটা মতামত নিতে হয় আমার, তাই না? আমি তো আর আমার কথা বলে দিলেই পারি না, কারণ তারও তো একটা মতামতের দরকার আছে। তখন সে বলেছে, ঠিক আছে তাহলে আরুন আসলে জানায়ও আমাকে। এই কথা বলে আমি আরুনকে একটা কল দিলাম, দিয়ে বললাম, কি রে বাবা আরুন, আর কতদিন লাগবে তোর, তোর কি সেখানে ইন্টারভিউ এখনো হয় নাই? তখন আরুন আমাকে বলতেছে, মা আর বইলো না, আগামীকাল ফের শেষ হয়ে যাবে, কালকে ইন্টারভিউ শেষ হলে আমি চলে আসবো, আর আমার জয়েনিং হচ্ছে আগামী মাসের 8 তারিখে। আর শোনো, সরকারি চাকরি তো, তারা আমার হাইট দেখতেছে, বডি ফিটনেস কিনা এইটা দেখতেছে, তারপর হচ্ছে আমি সুস্থ কিনা, মানে সব কিছু মেডিকেল চেকআপ করে অনেক কিছু আসলে সময় লাগতেছে। কখনো আবার নবপুর থেকে আমাকে দিল্লি যাওয়া লাগতেছে, আবার মুম্বাই যেতে হচ্ছে, কত শত ঝামেলায় পার করতেছি। তুমি আমাকে নিয়ে এত টেনশন করো না তো, আমি চলে আসবো, ঠিক আছে? এই কথা বলে আরুন ফোনটা রেখে দিল। তখন আমি আরুনকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমার আর টেনশন কি, তুমি চলে আসলেই তো অনেক ভালো, তার টেনশন করার কি আছে। তো এই কথা বলে আমি ফোনটা রেখে দিলাম। আগামীকাল যেহেতু আরুন আসবে, বন্ধুরা আমার ঘরে ইলিশ মাছ ছিল, আমি ইলিশ মাছ আর মুরগির মাংস আমি রান্না করেছি।
বাহ, ছেলেটা কতদিন ছিল না, আমি আসলে ভর্তা ভাজি নিরামিষ খেয়েই দিন পার করে ফেলেছি। কিন্তু হ্যাঁ আসলে এখন যদি ছেলেটা আসে তাহলে ওকে তো আর আমি ভর্তা ভাজি নিরামিষ এগুলা খেয়ে তো আর রাখতে পারি না। নিজে খাই বা না খাই, ছেলেটাকে তো একটু ভালো মন্দ কিছু খাওয়াতে হবে, তাই না? তখন আমি ওর জন্য একটু ভালো মন্দ রান্না করলাম। আমি চিন্তা করলাম ওকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো। ইস, কতদিন পর ছেলে আমার বাড়িতে আসবে, এই সুখেই তো আমার মনটা অনেক বেশি উতলা হয়ে উঠতেছে। মানে এত বেশি খুশি হয়েছি বন্ধুরা, সেইটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার এত আনন্দ লাগতেছে, এত খুশি লাগতেছে। ঠিক আছে, যাই হোক, তারপরে আসলে দেখলাম যে আরুণ পরের দিন দুপুর নাগাদ চলে আসলো। আমি আসলে ঘরদর সব কিছু নতুন করে সাজালাম, রং করলাম, এরপর পরিষ্কার করলাম। এখনও আমি ভালোভাবে গোসল করি নাই। গোসল করার আগেই দেখি আরুণ চলে এসেছে। আর আরুণ এসে আমাকে দেখে মানে সে তার চোখ ফেরাতে পারতেছে না। আমি আসলে যেহেতু ঘরদর পরিষ্কার করতেছিলাম, পানি কানির কাজ করতেছিলাম, বুঝতে পারতেছে বন্ধুরা। তখন আরুণ আমাকে বলতেছে, বাহ মা, তোমাকে তো অনেক সুইট লাগতেছে এই অবস্থাতে, অনেক সুন্দর লাগতেছে। ইস, 6টা মাস পরে তোমাকে দেখলাম, তুমি আগের চাইতে অনেক সুন্দরী হয়ে গেছো। আমি আসলে একটু পাতলা একটা সুতির কাপড় পরেছিলাম, আমার আসলে শরীরের ভাঁজগুলো খুব আসলে দেখা যাচ্ছিল। আর বন্ধুরা, এটা আসলে মানে কি বলবো, মনে করেন বয়স হওয়ার সাথে সাথে শরীরে একটা ভাঁজ চলে আসে, তখন আমরা না চাইলে অটোমেটিক সেটা কিন্তু দেখাই যায়। তখন আমি ছেলেকে বলতেছি, তাই নাকি? এসেই মায়ের উপর নজর দেওয়া শুরু হয়ে গেছে। না, তুমি যাও, আমি তোমার জন্য বাথরুমে গোসল করার গামছা এবং প্যান্ট সব কিছু রাখা আছে, আগে ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে বাদ দিব। তখন সে আমাকে বলতেছে, মা তুমিও তো গোসল টোসল কোনো কিছু এখনও করো নাই, তুমি আগে করো, তারপর না হয় আমি করব। আমি তাকে বললাম, আমার এখনও কাজ আছে, আমি এই যে এই পাশটা একটু পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর আমি ব্যবস্থা করতেছি। তারপর আমার ছেলে আরুণ সে চলে গেল বাথরুমে গিয়ে সে গোসল করতেছে। আর আমি এদিকে একটু রান্নাঘরটাও একটু পরিষ্কার করে একটু সুন্দর করে তারপর আমিও চলে গেলাম গোসলে। গিয়ে দেখি যে আরুণের গোসল শেষ, এখন আমি যাব। আমাকে আরুণ বলতেছে, মা তুমি গোসল না করলে এ অবস্থাতে থাকলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। সত্যি মা, মানে একটা মানুষ গোসল ছাড়াও এতটা সুন্দরী হতে পারে, সেটা তোমাকে না দেখলে বোঝা যাবে না। আমি আরুণকে বললাম, কি বলিস এইসব? আমি তো, আমার শরীর ময়লা হয়ে আছে, নোংরা হয়ে আছে, দেখ তো পুরো শরীরে কিরকম ঘাম জড়িয়ে আছে, আমার চোখ মুখ বেয়ে বন্ধুরা একেবারে ঘেমে আমার শরীরে পুরো ঘাম জড়িয়ে আছে। আর ও আমাকে বলতেছে আমি নাকি সুন্দরী হচ্ছে। হ্যাঁ, ও কি আমার সঙ্গে মজা করতেছে নাকি আমি আসলে বুঝতেছি না। তখন ও আমাকে বলতেছে, মা তুমি অনেক বেশি সুন্দরী, হট হয়ে গেছো। আমি তখন বুঝলাম যে আরুণ শহর থেকে এসে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ওহ, কি সমস্ত বলতেছে, এর আগে কখনো আমার সঙ্গে এইভাবে বলে নাই। যাই হোক, আমি অত শত কোনো কিছু না ভেবে আমি বাথরুমে ঢুকে গেলাম। বাথরুমে ঢুকিয়ে দেখি, ও আল্লাহ, আমার সবচাইতে প্রিয় যে বেগুনি কালার ব্রাটা একটা বাথরুমের দোরের ভিতরে ঝুলতেছে। সেই সকালবেলায় আমি গোসল করেছিলাম, ঠিক আছে? আসলে রাতে প্রচুর গরম ছিল, সকালবেলায় আমি গোসল করেছিলাম। কিন্তু বন্ধুরা, গোসল করে ব্রাটা আমি আসলে বাহিরে রোদ দেবো, কিন্তু আমার একদমই মনে ছিল না, যে কারণে আমি বাথরুমের ভিতরেই রেখে দিয়েছিলাম। পরে নিব করে, আর সারাদিন এত বেশি কাজ ছিল, মানে কাজের ফাঁকে আমি একদমই সময় পাই নাই ব্রাটাকে রোদে শুকানোর জন্য। আল্লাহ, ছেলে তো আমার একটু আগে আসলো বাথরুমে গোসল করতে, ও আমার এই ব্রাটাকে দেখে কি না কি মনে করলো। ইস, আসলে নিজের কাছে নিজেকে একটু লজ্জাবোধ মনে হচ্ছিল, নিজেকে মনে হচ্ছিল, ইস, ছেলে গোসল করেছে একটু আগে, কি না কি দেখেছে, সাইজ মাইজ কত কিছু আয়ত্ত করে ফেলেছে, মানে অনেকটাই আমার কাছে লজ্জাবোধ মনে হচ্ছিল। যাই হোক, আর কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি যেহেতু ছেলে আসছে, ও একটু রুমে ফ্রেশ টেশ হোক, আমি একটু তাড়াতাড়ি গোসলটা করে ওকে আবার খাবার বেড়ে দিতে হবে। সেই সকালবেলা খেয়ে আসছিল, আর মনে হয় এখনও দানা পানি পড়ে নাই পেটে। আমি তাড়াতাড়ি গোসল করে আমি চলে গেলাম। তখন দেখতে পেলাম আরুণ মানে একটু খালি শরীরে সে ডাইনিং টেবিলে এসে বসলো। তখন আমাকে বলতেছে, মা কি অবস্থা, তুমি কেমন আছো? এতদিন তোমার সময় কিভাবে কাটলো আমাকে ছাড়া? আমি তাকে বললাম, কিভাবে আর কাটবে, এই তো কোনো একটা রকম কেটেছে আর কি। আচ্ছা, ঘরের কাজকাম করতে করতে সময় চলে যায় তোর সাথে, তারপর হচ্ছে রিয়ার সাথে, রিয়ার মা বাবার শুনতে, কথাবার্তা বলতে বলতে এই তো ওভাবে চলে যায়। তা বাবা, তোর চাকরিটা কি সত্যি হবে? তখন সে বললো, হ্যাঁ মা, চাকরি তো হওয়ারই কথা, আমাকে স্যার বলেছে আগামী মাসের 8 তারিখে সব কিছু কনফার্ম, একেবারে জয়েন ডেট। আমি প্রতিটা ইন্টারভিউতেই ফাঁস করে গেছি, এখন কয়েকটা দিন একটু বাড়িতে রেস্ট নিয়ে একটু ঘোরাফেরা করে আমি চলে যাব নবপুর। আর শোনো, তুমি টেনশন করবা না, আমি তারপরে কয়েকদিন পরে তোমাকেও আমি নবপুরে নিয়ে যাব, সেইখানে আমাকে সরকারিভাবে কোয়ার্টার দেবে, ঠিক আছে? তখন আর তোমাকে এই বাড়িতে
একা একা থাকতে হবে না। যাক, ছেলের এই কথাটা শুনে আমার বেশ ভালোই লাগলো। তো সরকারি যেহেতু চাকরি, অনেক টাকা স্যালারি হবে, এটা তার বলার কোনো অপেক্ষাই রাখে না। আরুন অনেকটা খালি শরীরে ডাইনিং টেবিলে আসলো। আমিও আসলে তাড়াহুড়ো করে কাপড় চোপড় খুব একটা বেশি না পরে আমিও ডাইনিং টেবিলে চলে আসলাম। এবং আমি ডাইনিং টেবিলে আসার পরে আমি আরুনকে বললাম, কি আরুন, কতদিনে এই ইলিশ মাছ খাও নাই বলো তো? আরুন বলল, সত্যি অনেক দিন হয়ে গেছে মা, তোমার হাতের রান্না তো অনেক সুস্বাদু। আমি আসলে মেসে খেয়ে খেয়ে একেবারে পেতা বটকা বাড়িয়ে ফেলেছি। আজকে তোমার হাতে কিছু মজাদার রান্না করা খাবো, অনেক ভালো লাগবে। যাই হোক, আরুন আসলে আমি দেখতে পারতেছিলাম সে খাবারের দিকে খুব একটা বেশি মনোযোগী না। সে আমাকে বলেছিল সে আজকে মজা করে পেট ভরে খাবে, তার নাকি প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগেছিল, কিন্তু তার চোখ তো সেই কথা বলতেছে না, তার পেটে তো আমি কোনো ক্ষুধাই দেখতেছি না। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আর আমারও পেটে খুব ক্ষুধা ছিল, সকাল থেকে কোনো কিছু খাই নাই, আসলে এত কাজ করেছে আজকে। তো আরুন আমার দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। আমি আরুনকে বললাম, কি এতদিন পর আসছো, শুধু কি মাকেই দেখে যাবে নাকি খাওয়া দাওয়া করবে? তখন আরুন বলল, সে তো আমি খাবোই, আসলে মা তোমাকে এত সুন্দর লাগতেছে বুঝছো, মানে আমার জন্য চোখ আমি ফেরাতেই পারতেছি না। ইস, কত মিষ্টি দেখতে তুমি, আসলে তোমার মতো কোনো মেয়ে আমি নবপুরায় দেখি নাই। আমি আরুনকে বললাম, কি যে বলিস, আমি কি সে আগের মেয়ে আছি নাকি? আমার বয়স হয়ে গেছে এখন 42। কি বলিস তুই এসব? আমার কি সেই আগের বয়স আছে নাকি? আমি আর কয়েকটা দিনই বাঁচবো, এখন তুই একটা বিয়ে কর না। আমি আরুনকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আমার দিক থেকে যদি আরুনের দৃষ্টিটা একটু সরানো যায়। আমি একবার আরুনকে বললাম, আচ্ছা আরুন, তোমার কি রিয়ার কথা কি মনে পড়ে? আরুন বলল, হ্যাঁ মনে পড়ে, পড়বে না কেন, ওকে কি ভোলা যায়? তখন আমি বললাম, শোনো, আরুনের মা বাবা বিয়ের প্রস্তাব দিয়েছে আমাকে, ঠিক আছে? আমি তাদেরকে এখনো কোনো কিছু বলি নাই, শুধু তোমার সম্মতির অপেক্ষায় আছি। এবং তারা বলেছে, আমাদের বাড়িটা তো ছোট একটা রুম, আর এখানে তো কোনো জায়গা সম্পত্তি কোনো কিছুই নেই আমাদের। তোমার বাবার অসুস্থ সময় তো সব কিছু বিক্রি করে দিয়েছিলাম, তোমার বাবার পেনশনের টাকায় দিয়েই তো এতদিন সংসারটা চলেছে। এখন তো তুমি চাকরিটা পেয়েছো, এখন আমরা তো চলতে পারবো, তাই নাকি? আর শোনো, তারা বলেছে বিয়ের পর আমিও নাকি তাদের বাড়িতে চলে যেতাম, আর তুমিও নাকি ওই বাড়িতেই থাকবে। এটা তো আমাদের জন্য খুবই ভালো রে, ও তোমার ছোটবেলার খেলার সাথী। তখন আরুল আমাকে বলতেছে, মা আপাতত আমরা এই বাড়িতেই থাকি না, এটা আমাদের বাবার একটা স্মৃতি আছে এই বাড়িতে, যখন বিয়ে করি তখন দেখা যাবে, এখন এই সমস্ত নিয়ে ভাবতেছি না। আর শোনো, এখন আমার চাকরি হয়েছে, এখন আমরা দুজন সংসার করে ভালোভাবে চলতে পারবো। আসলে হারুনের কথা আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না, ও আসলে ঠিক অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে বন্ধুরা? ও আসলে চাচ্ছেটা কি? শহর থেকে এসে কি ওর মাথাটা একেবারে গেছে নাকি? আমার তো মনে হচ্ছে ওর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কি সমস্ত যাতা বলছে, আমার দিকে তাকিয়ে আছে। ও ভালো করে খাবারও খেলো না, এমনি উঠে গেল। যাই হোক, পরে রাত্রেবেলা আমি রান্না বান্না করে ওকে আবার ডাকলাম ডাইনিং রুমে। আমি তখনও লক্ষ্য করলাম আরুন আমার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বলতেছে, মা তুমি যে সুতি শাড়িটা পরেছো, এই শাড়িটাতে তোমাকে একেবারে ঝাক্কাস পরীর মতো লাগতেছে। এই শাড়িটা কি নতুন নাকি মা? কিনেছো নাকি? কই, আগে তো কখনো তোমাকে পরতে দেখি না এই শাড়িটাতে। আমি তখন আরুনকে বললাম, কি করে দেখবি বলতো, এই শাড়িটা এটা অনেক আগের শাড়ি, বুঝছিস, তোর বাবা আমাকে কিনে দিয়েছিল। আসলে তখন খুব একটা বেশি পরা হয় নাই, আমি আসলে নতুন কাপড় খুব একটা বেশি পরি না, এই জন্য এটাকে নতুনের মতো মনে হচ্ছে। আরুন তখন বলল, বাহ, বাবার তো বেশ চয়েস আছে, যেমন তোমাকে পেয়েছে এক সুন্দরী, আবার কাপড় চোপড়গুলো কিনে অনেক সুন্দর সুন্দর দেখে। বাবার আসলে চয়েস আছে মা, বলতেই হবে। আরুন আমাকে যে কোনোভাবে হোক পটাতে চাচ্ছিল, আমি বুঝতেছি না ইদানিং কি হয়েছে। তখন আমি আরুনকে বললাম, আরুন তুমি কি শুধু এভাবে আমার প্রশংসা করে যাবে নাকি তোমার কি ভাতটাত কোনো কিছু খেতে হবে? তখন আরুন বলল, ও আচ্ছা, আমি খাচ্ছি মা। এই কথা বলে সে কিছু খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর বন্ধুরা আমার উঠে গেল। তখন আরুনেরও খাবার শেষ। আমি বললাম, যাও তুমি এই রুমে যাও, আমি আসতেছে। এই কথা বলে বন্ধুরা আরুন দেখলাম বাহিরে কি যেন করতেছে। আমি আসলে শাড়ি পরে রাতে ঘুমাই না, আসলে ওই যে ম্যাক্সি অথবা নাইটি পরে ঘুমাই, কারণ আমার কেন জানি মনে হয় হাঁসপাস লাগে, ঠিক আছে? আর এতদিন তো আরুন ছিল না, আসলে আমি হালকা পাতলা কাপড়ই পরেছি, যেহেতু ছেলে অনেক বড় হয়েছে, বাড়িতে এসেছে অনেকদিন পর, আর আমাদের বাড়িতে একটাই রুম, ঠিক আছে, একটাই খাট। তো ভাবতেছি আমি নিচে শোবো নাকি উপরে শোবো, কারণ ছেলে তখন বড় হয়েছে, দুদিন পর তাকে বিয়ে দিতে হবে। তো এই চিন্তা করতে করতে আমি ঘরের ভিতরে, আরুন যেহেতু নাই, এই ফাঁকে আমি কাপড়টা চেঞ্জ করতেছি। দরজার ফাঁকে অনেকটা খোলা, আরুনে কি যেন দেখতেছে, আমি ভাবলাম অন্য কেউ হবে। পরে দেখি আরুন, আমি জিজ্ঞাসা করলাম, কে ওখানে? গিয়ে দেখি আরুন একেবারে দাঁড়িয়ে আছে স্ট্যান্ড ভাবে। তখন আরুন আমাকে দেখে একটু হামশাম খেয়ে গেল। আরুন বলল, আরে মা, আমি দেখতেছি তুমি কাপড় চেঞ্জ করতেছো, আমি রুমে আসবো এই জন্য আর আসছিলাম না। আমি তোকে বললাম, বাহ, তুমি একটু বাহিরের দিকে ফিরে তাকাতে পারো না? আমি কাপড় চেঞ্জ করতেছি, এটা তুমি দেখতেছো, তারপরেও আরুন তুমি কেন এইভাবে তাকিয়ে আছো আমার দিকে?
আরুন আর কোনো কিছু না বলে একটু লজ্জা পেয়ে এসে ডিরেক্ট আমার রুমে চলে আসলো। সে রুমের খাটে বসে আসলো আর আমি চুলগুলো আঁচড়াচ্ছিলাম। আসলে রাতে চুলগুলো যেন আঁচড়ে ঘুমায়। তারপর কোনো কিছু না ভেবেই আরুন এক পাশে শুলো আর আমি এক পাশে শুলাম। খাটটাও বিশাল বড়। যাই হোক, তারপর আমি ঠিক রাত 2টার সময় একবার ঘুম ভাগলো। ভাবলাম যে পেটটা কেমন যেন উঁচু হয়ে আছে, গলাটাও শুকিয়ে গেছে, একটু প্রস্রাব করে একটু পানি খেয়ে নিই। তারপর দেখলাম আরুন ঘুমিয়ে আছে নাকি শুয়ে আছে, এই শোয়ার ভান করে আছে। দেখলাম না আরুন ঘুমিয়ে আছে। তারপর আমি ঘুমালাম। ঘুমানোর এক পর্যায়ে দেখলাম আরুন আমার উপরে ট্যাং তুলে দিচ্ছে। আরুনের হাত পা অনেক নড়াচড়া করে আমার উপরে এসে সে বারবার পড়তেছে। আর আমি এখন তো ওর মা, তাছাড়া ও এখন বড় হয়েছে না। আমি চিন্তা করতেছি কালকে থেকে আমি নিচে শোবো, ওকে আমি উপরে দিব। কারণ এইভাবে একসঙ্গে থাকাটা ঠিক না। কারণ রাতে আমি খুব একটা বেশি কাপড় চোপড় পরি না, ঠিক আছে। তাছাড়া ওইভাবে নড়াচড়া করলে ওর সঙ্গে তো এভাবে থাকা উচিত না আমার। তারপর সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি গোসল করে আসলাম। এসে দেখি আরুন এখনও ঘুমাচ্ছে। আমি আরুনকে ডাক দিলাম, কিরে আরুন ওঠ। আরুন, বাজারে যেতে হবে তো। শোন, তুই বাজারে যা, বাজারে গিয়ে কিছু বাজার নিয়ে বুঝিস, বড় 2-1টা মাছ নিয়ে আলু টালু নিয়ে রান্না করতে হবে। তা এখন আমি আরুনকে পাঠিয়ে দিলাম বাজারে। আর আমি চিন্তা করতেছি যে কি করা যায়। আসলে একটু ব্যাগটা একটু গুজাতে হবে, তাই না। আরুন বললো আমাকে, ওয়াশরুম গেছে মা, আমার শরীরটা একদমই ভালো লাগতেছে না, তুমি বাজারে যাও, আমি আজকে বাজারে যেতে পারবো না। তখন আমি বললাম ঠিক আছে, আমার তো বাসায় অনেক কাজ আছে, তুমি একটা কাজ করো, তুমি কি কাজ করতে পারবে। সে বললো হ্যাঁ মা, আমি কাজ করতে পারবো। তাহলে বললাম তুমি ঘরটা একটু পরিষ্কার করে রেখো, আমি বাজারে গেলাম। গিয়ে মাছ কিনলাম, আলু কিনলাম, সবজি কিনলাম। আরুনকে দেখলাম সে এসে দেখি একেবারে রান্না টান্না ঘর একেবারে নিট ক্লিন, ওয়াশরুম, বাথরুম, টয়লেট, তারপর আমরা যে রুমে থাকি সব কিছু একেবারে গুজগাছ করে রেখেছে। খুব সুন্দর করে পরিপাটি করে মানে সব কিছু সাজিয়ে রেখেছে। দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। মানে ছেলেটা ছেলে মানুষ হলেও ও কিন্তু খুব ভালোভাবে রুম টুম গুছাতে পারে, সাজাতে পারে। খুব ভালোভাবে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে দিয়েছে, সাথে আমার জন্য 2 কাপ কফিও বানিয়েছে। আমি ঘরের ভিতরে বাজার থেকে এসে কাপড়টা চেঞ্জ করে চুল আঁচড়াচ্ছিলাম। আরুন দেখি কফি নিয়ে এসে আমার পেছনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, কোনো কিছু বলতেছে না। আমি আসলে আমার ব্লাউজের হুকটা আমি লাগাতে পারতেছিলাম না। পেছন থেকে দেখি আরুন এসে এটা লাগিয়ে দিতে আমাকে হেল্প করলো। আমি আসলে তখন একটু লজ্জা পেয়ে গেলাম, কারণ আরুন কোনো কিছু বলা নেই, কানে নেই, অমনি আমার এই জায়গাতে হাত দিয়ে দিল। বিষয়টা আমার কাছে একটু লজ্জাবোধ হলো। যাই হোক, তারপর আর কোনো কিছু না ভেবে আমি আরুনের জন্য রান্না করতে লাগলাম। আর আরুন বলল, মা আমি একটু বাইরে থেকে আসি, অনেকদিন হলো একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিই না, আমি একটু বাজারে যাচ্ছি। আমি আরুনকে বললাম ঠিক আছে। তা আমার তো কোনো কাজ নেই বন্ধুরা, রুম টুম ভালোভাবে দেখতেছি পরিষ্কার সব কিছু আরুন ক্লিন করে রেখেছে। ওফ বাবা, ছেলেটা এতদিন পর মানে বাড়িতে এসেছে, ওর রুমটা আসলে অনেক, এখানে কিছু বই রাখা, ওর বইগুলো ভালোভাবে একটু গুছিয়ে রাখে নাই। আমি গেলাম ওর বইগুলো গুছিয়ে রাখতে গিয়ে সেখানে দেখি মা ছেলের, বাবা মেয়ের, রোম্যান্টিক লাভ স্টোরি, তারপর আরও কি যেন লেখা গল্পের বই। আমি আরুনের এরকম গল্পের বইগুলো দেখে আমি অন্য জগতে চলে গেলাম কিছুক্ষণের জন্য। নিজেকে আমি কুমারী ভাবা শুরু করলাম। তখন আবার আমার মনে একটা টেনশন আসলো, আরুন কি তাহলে শহরে গিয়ে এই বইগুলো কিনে ওঠে প্রতিদিনই পড়ে? আচ্ছা, তাহলে এই জন্য তুই বলি আরুন বাড়িতে আসার পর থেকে কেন আমার দিকে এইভাবে ওইভাবে তাকাচ্ছে। না না না, আরুনের এই বইগুলো দেখে আমি 2 লাইন বই পড়লাম, দেখলাম মা আর ছেলের ভিতরে এক অন্যরকম গল্প। সেটা আর আমি তোমাদেরকে বলে বোঝাতে পারলাম না, একেবারে নিষিদ্ধ গল্প। গল্পটা 2 লাইন পড়ে আমার ভিতরেও একটা উত্তেজনা সৃষ্টি হলো, আমার ভিতরে একটা কামনা জেগে উঠল নিজের অজান্তেই। আসলে ওর বাবা অনেকদিন যাবৎ ধরে নাই, এভাবেই একা একা আছি যেহেতু আসলে নিজের ভিতর কোনো উত্তেজনা আসে না। কিন্তু আজকে গল্পগুলো পড়ে কেমন জানি নিজের ভিতরটা অনেকটা কামড়ে ধরলো। যাই হোক, আরুনের এই বইগুলো আমি দেখে নিজেকে আর বিশ্বাস করতে পারতেছিলাম না।